ধন্যবাদ জনাব জগলুল হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করব ব্যারিস্টার আনোয়ার হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকে। আমি গেস্টদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা বক্তব্যটা সময় মতো শেষ করবেন, 5 to 7 মিনিট, কেননা আমরা অডিয়েন্সদেরকে আরো অনেক সুযোগ দিতে চাই এবং পরে হয়তো আপনারা অডিয়েন্সের কোশ্চেনের ভিত্তিতে আরো আপনাদের বক্তব্য বলতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পলিটিক্স ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শাখার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের যে টপিক, বাংলাদেশের সাংবিধানিক সংকট এবং ওয়ে আউট। জগলুল ভাই সঠিকভাবে বলেছেন যে এই বিষয়ে আলোচনার জন্য 5 to 7 মিনিট আসলে কোনো স্পেশালিস্টের জন্য এনাফ না, আমার জন্য না, যদিও 5 to 7 আওয়ার্স হলে ওনাকে বক্তব্য রাখতে পারবেন। কিন্তু আমি খুব সংক্ষিপ্তভাবেই ব্যাপারটা আমি শেষ করছি 5 to 7 মিনিটের মধ্যেই। আজকের এই সাংবিধানিক সংকট বিষয়ক আলোচনায় অনেক সংকটই চলে আসে, কিন্তু আমাদের বলতে কোনো অসুবিধা নেই আজকের আলোচনার বিষয়বস্তু, আজকের আলোচনায় আসলে কি আলোচনা করা আমার উচিত ছিল বা উচিত। সবাই নিশ্চয়ই অবগত আছেন পঞ্চম সংশোধনী 5th অ্যামেন্ডমেন্ট এবং অষ্টম সংশোধনী, তাকে 8th অ্যামেন্ডমেন্ট বলা হয়। তো বেশি আলোচনা আসছে 5th অ্যামেন্ডমেন্ট, বিকজ কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছিলেন 1979 সম্ভবত, আর 8 ছিল এরশাদ সাহেবের। এরশাদ সাহেব হচ্ছেন বর্তমান ক্ষমতাসীন দলের তাদের শরীর অংশীদার। আর এই বিষয়ে এমন কোনো লাফালাফি হচ্ছে না। 5th অ্যামেন্ডমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 5th অ্যামেন্ডমেন্ট যখন 1971 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এনেছিলেন, সেটা এনেছিলেন এগেইনস্ট 4th অ্যামেন্ডমেন্ট। সে 5th অ্যামেন্ডমেন্টের বেসিক ফ্যাক্টটা কি ছিল, কি আসলে মূলটা ছিল, আসলে সে মূলটা ছিল মাল্টিপার্টি ডেমোক্রেসি। সেই অ্যামেন্ডমেন্টের ফলে বাংলাদেশের যে ক্যারেক্টার তৈরি হয়েছিল সেটা ছিল একটি ইসলামিক ক্যারেক্টার। সেই অ্যামেন্ডমেন্টের ফলে বাংলাদেশে রিস্টোর হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু সেই বিষয়ে যখন গত 2005 সালে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, মুন সিনেমা হলের একটি ঘটনাকে কেন্দ্র করে সেই সময়কার হাইকোর্ট রায় দিয়েছিল যে 5th অ্যামেন্ডমেন্ট ইলিগাল। তার ফল থেকে আজ পর্যন্ত এটা নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে। এখন প্রশ্ন থেকে যায় যে 5th অ্যামেন্ডমেন্ট যদি অবৈধ হয়, তাহলে তার ফলে যে বিষয়গুলো এসে দাঁড়িয়েছিল, মাল্টিপার্টি ডেমোক্রেসি, রাষ্ট্র ইসলামিক, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয়াম্বল দিয়ে শুরু, রিস্টোর হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস, সেগুলো কি হবে? এই সংকট এবং এই সংকটের উপায় কি আসলে? সেই সংকটের উপায় নেই। সেই সংকটের উপায় আছে যদি বাংলাদেশের যত সব দল আছে সব দল মিলে একই সাথে এটার কোনো উপায় বের করতে পারে। সঠিকভাবে বিএনপির মহাসচিব বলেছিলেন যে এটা কোর্টের কোনো এখতিয়ার নেই, এটাকে সঠিকভাবে ওয়ে আউটের জন্য সংসদে নিয়ে আসতে হবে, পার্লামেন্টে নিয়ে আসতে হবে। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দল সেটাকে উপেক্ষা করেই তারা নিজের স্বার্থে সেটাকে রিপিট করার চেষ্টা করছে। সেটা আমার মনে হয় সবার প্রতিবাদ করা উচিত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য সবার পক্ষ থেকে প্রতিবাদ করছি। একটা বিষয় বলেই আমি শেষ করছি। আমাদের রাষ্ট্র এই 5th অ্যামেন্ডমেন্টে বলে যে ক্যারেক্টার হয়েছিল ইসলামিক ক্যারেক্টার, সেটা এখন আসবে। সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার আলোকে গত দুই সপ্তাহ আগে সম্ভবত একটা রায় হয়েছে বাংলাদেশে। সেটা হচ্ছে কেউ কাউকে ধর্মীয় পোশাকে বাধ্য করতে পারবে না। ধর্মীয় পোশাক কেউ কখনো বাধ্য করতে করে না কখনোই, নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু বাংলাদেশে, আমাদের দেশে অনেকগুলো
মাদ্রাসা আছে, প্রত্যেকটা ইউনিয়নে অনেক গ্রামে গ্রামে মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসা তাদের ড্রেস কোড অটোমেটিক ভাবেই সেটা পায়জামা পাঞ্জাবি অনেকে পড়ে থাকেন। সেসব বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেবে? সেটা কি আদেশ হয়ে যাবে, নাকি সে তার ড্রেস কোডের এমনি মাদ্রাসার চরিত্রের মধ্যে পড়ে যাবে? ধর্মনিরপেক্ষতা যদি এই হয়, যেমন তার কিন্তু আমি দেখেছি, আমি পত্রিকা পড়েছি একবার, যে তার কিন্তু কোনো ইউনিভার্সিটিতে মেয়ে নাকি তার মাথায় কাপড় দিয়ে যেতে পারবে না। তো সেটা তো ধর্মনিরপেক্ষতার নামে আরেকটা ধর্মকে আপনি বাধ্য করছেন তার এটা না পড়তে। তো এই যদি ক্যারেক্টার বাংলাদেশে আসে, তাহলে আমরা কোথায় যাব, কোন পথে যাব? সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার আনোয়ার হোসেন।